আসসালামু আলাইকুম। আমাদের অ্যানেস্থেশিয়া পেপার 3 হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস হচ্ছে যে ফার্মাকোলজির মধ্যে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি এবং হচ্ছে জেনারেল ফার্মাকোলজি। তো ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে দেখা যায় যে আমাদের অ্যারাউন্ড হচ্ছে যে 50 থেকে হচ্ছে যে 55 মতো নাম্বার থাকে। এটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। আর হচ্ছে আমাদের জেনারেল ফার্মাকোলজি থেকে 2 থেকে 4টা। এটা হচ্ছে ভেরিয়েবল, মানে হচ্ছে যে কখনো 2টা, কখনো 3টা, কখনো 4টা। ইউজুয়ালি এর বেশি 10 নাম্বার দেওয়া আছে, কিন্তু স্যাররা আসলে 10 নাম্বার কোশ্চেন করেন না। ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে একটু বেশি নাম্বার কোশ্চেন আসে আর কি। তো টোটাল মিলে হচ্ছে 2টা মিলে 60। আর ফিজিক্সে হচ্ছে যে আমাদের 30, আর বায়োস্টেটে হচ্ছে 10। তো আমাদের হচ্ছে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজির আমরা হচ্ছে যে কয়েকটা চ্যাপ্টার, মেইনলি হচ্ছে যে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস, তারপর হচ্ছে মাসল রিল্যাক্সেন্ট, ইন্ট্রাভেনাস, তারপর লোকাল অ্যানেস্থেটিক্স, অ্যানালজেসিক্স অ্যান্ড হচ্ছে যে ড্রাগস অ্যাকশন সিবিএস। এই ড্রাগগুলো যদি এই 6টা মেইন টপিকস যদি আমরা পড়ে ফেলতে পারি, আমাদের হচ্ছে যে অ্যারাউন্ড এই 50 থেকে 55-র মধ্যে অ্যারাউন্ড হচ্ছে যে ধরে নিই আমি যে হচ্ছে যে 55 নাম্বারের মধ্যে আমি ইনশাল্লাহ 50 নাম্বার পাওয়া খুবই সহজ। শুধু জাস্ট আমাদের হচ্ছে যে বইগুলোতে হচ্ছে যে রেগুলার আমরা যদি পড়াগুলো রিভাইজ করি। তো এই ক্ষেত্রে আমরা ফলো করব হচ্ছে যে স্মিথের 6th এডিশন। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে স্মিথ 7th এডিশন, কারণ এটা নতুন এসেছে। তো অনেক স্যাররা হয়তো বা এই বইটা যদি দেখেন তাহলে কোশ্চেন দিতে চাইলেও হচ্ছে যে আমাদের জন্য একটু সমস্যা হতে পারে। আর হচ্ছে যে সাথে হচ্ছে যে আমরা মর্গানটাকে সাথে রাখবো, এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টালস অফ অ্যানেস্থেশিয়া দেখা যায় যে প্রতিটা চ্যাপ্টারের হচ্ছে লাস্টে গিয়ে ওইখানে হচ্ছে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি একটা টপিকস আছে। ওইখান থেকে হচ্ছে যে আপনি জাস্ট একটু রিভাইজ করবেন, দেখবেন যে আপনার কোন কোন টপিকস বা আপনার মেইন পুরো চ্যাপ্টারের কোন পড়াটা বাদ গেছে, তাহলে আপনি হয়তো বা সেটা মিলিয়ে নিতে পারবেন। তো আমরা হচ্ছে এখন আমাদের লেকচার 1-এর ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস নিয়ে ইনশাল্লাহ পড়া শুরু করে দেবো আর কি। ক্লিনিক্যাল পেপার 3তে আসলে ইজিলি খুব সহজেই পাস করা যায়। কেউ যদি হচ্ছে যে একটু ঠিক করে যদি কয়েকবার রিভাইজ করেন মানে পড়াটাকে, তাহলে ইনশাল্লাহ আপনি পাস করবেন খুব সহজে। ইনহেলেশনাল, তো আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা ফলো করবো হচ্ছে স্মিথ 6th এডিশন। তো আমরা আশা করি আপনাদের সবার সামনেই বই আছে, বইটা আপনারা মিলিয়ে নেবেন। এটা হচ্ছে স্মিথের 6th এডিশন। এটা হচ্ছে 14 নম্বর পেজে আছে। তো এখানে প্রপার্টিস অফ দ্য আইডিয়াল ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস, এটা একটু জাস্ট জানার জন্য পড়তে পারেন। তবে এটা একটা ইনফরমেশন জেনে রাখেন যে আসলে আমাদের কোনো হচ্ছে যে কোনো আইডিয়াল ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস বলতে কোনো এজেন্টস নেই আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা মেইন একটা টপিক্সে চলে যাই, দেখেন এখানে মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন বা ম্যাক, যেটা এই যে এখানে দেখেন ম্যাক ইজ দ্য মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন ইন ভলিউম পার্সেন্টেজ। মানে এটাকে আমরা এক্সপ্রেস করব হচ্ছে পার্সেন্টেজে, ভলিউমটা পার্সেন্টেজে। আমরা যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে কোন একটা ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট যে তার ম্যাক কত, তখন আপনি বলে দিবেন যে এটা হচ্ছে এত, বলে তারপর পার্সেন্টেজ বলবেন, জাস্ট এটাই বলছে। ম্যাক ইজ দ্য মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন ইন ভলিউম পার্সেন্টেজ অফ অ্যান অ্যানেস্থেটিক at 1 atmosphere absolute which prevent movement to a standard surgical stimulus in 50% of the population. এটাকে যদি আমি সহজ ভাষায় বলতে চাই, ধরেন আমার হচ্ছে যে কোনো একটা রুমে, এইটা একটা রুম, ধরেন আমাদের ম্যাট্রিক্স একাডেমির কোনো একটা ক্লাসরুম, এখানে ধরেন 20 জন 20 স্টুডেন্টস আছে। এর মধ্যে হচ্ছে যে আপনার 10 জন মেল, 10 জন ফিমেল, ওটা আসলে ডিফারেন্সিয়েট করার দরকার নেই। এখন আমি যেই কনসেন্ট্রেশনে আমি ড্রাগটা দিলে এর মধ্যে 50% পপুলেশন, মানে হচ্ছে 10 স্টুডেন্টস একটা সার্জিক্যাল স্টিমুলাস দিলেও সে হচ্ছে আনকনশাস থাকবে, সেটাই হচ্ছে যে মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন বা ম্যাক। এখন এই মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন থেকে আমাদের আসলে দেখা যায় যে প্রতিবারই আপনার ধরেন 50 নাম্বার, তার মানে হচ্ছে আমাদের 25টা কোশ্চেন। আমাদের ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস থেকে অ্যারাউন্ড 4টা কোশ্চেন আসেই। একটা কোশ্চেন এই মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন থেকে আসবেই। সেটা আসবে হয়তো বা যে হচ্ছে যে কোনো একটা ইনহেলেশনাল ড্রাগসের নাম দিয়ে বলবে তার ম্যাক কত সেটা বলবে, আর অথবা দিতে পারে যে আপনার ফ্যাক্টরস এফেক্টিং। আমি পরের পেজে যদি চলে যাই, এখান থেকে আপনি জাস্ট এই ডেফিনেশনটা একটু জেনে নিলেন আর কি। আচ্ছা, আমি এইটাতে পরে আসতেছি টেবিল 2.1-এ। এরপর যদি আমি ফ্যাক্টরস হুইচ লিডস টু রিডাকশন ইন ম্যাক
মানে কোন কোন ক্ষেত্রে আমার হচ্ছে যে ম্যাক কম লাগবে। তো দেখেন সিডেটিভ ড্রাগসটা আমি কেন হচ্ছে যে ম্যাক কম লাগতেছে, কারণ হচ্ছে যে কোনো একটা পেশেন্টকে যদি আপনি আগেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে ডিপ্রেসড করে দিচ্ছেন, তাহলে তো তারা হচ্ছে যে এমনি ম্যাক আমার কম লাগতেছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে নাইট্রাস অক্সাইডও আমাদের হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করতেছে, সে হচ্ছে যে একটা পটেন্ট অ্যানালজেসিক বলা হয়, তার মানে সেও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন করতেছে। তারপরে আছে যে ইনক্রিজিং এজ, মানে হচ্ছে যে আমাদের অ্যাডাল্ট এইজে, কারণ অ্যাডাল্ট এইজে আমাদের কি হয়, অ্যাডাল্ট পার্সনদের হচ্ছে যে নিউরোনাল অনেক ড্যামেজ থাকে, তারপর হচ্ছে মেটাবলিজম রেটটা অনেক কম থাকে, তারপরে হচ্ছে ড্রাগস হুইচ এফেক্ট নিউরো ট্রান্সমিটার রিলিজ সাস এজ মিথাইল ডোপা, প্যানকোরিয়াম, ক্লোনিডিন, মানে হচ্ছে যে যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, যেসব নিউরো ট্রান্সমিটার আছে তাদের ক্ষেত্রেও আমাদের ম্যাক কম লাগবে। হাই অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে যে হাইপোটেনশন হলে কেন কম হবে, মানে আপনার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হাইপোটেনশন হলে ব্লাড কম যাবে, পারফিউশন কম হচ্ছে, সো হাইপোটেনশন হলে আমার ম্যাক কম লাগতেছে। হাইপোথাইরয়েডিজম এখানে হচ্ছে যে আমার মেটাবলিজম কম হচ্ছে, সো আমার হচ্ছে যে ম্যাক কম লাগতেছে। তারপর হচ্ছে হাইপোথার্মিয়া একটা আছে, হাইপোথার্মিয়া তো সেম, এখানে মেটাবলিজম কম হচ্ছে। প্রেগনেন্সিতে হচ্ছে যে ইউজুয়ালি আমাদের প্রেগনেন্সিতে দেখা যায় যে আমাদের অ্যান্ড্রোজেনাস অনেক অপিওয়েড আছে, যেমন অ্যানক্যাফালিন, ডাইনোফিন, এইসব অ্যান্ড্রোজেনাস যেই এগুলো এত বেশি অপিওয়েড থাকতেছে, তারা হচ্ছে যে আমাদের তখন হচ্ছে যে আমাদের কোনো একটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের কনসেন্ট্রেশনটা মানে ডিমান্ডটা কম লাগে আর কি এক্ষেত্রে। আচ্ছা, এরপর যদি আমরা চলে যাই ফ্যাক্টরস হুইচ ইনক্রিজ ম্যাক, এখানে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে ডিক্রিজিং এজ, মানে বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি বলেন, তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এদের মেটাবলিজম অনেক বেশি থাকে, এই জন্য হচ্ছে যে ম্যাক আমার কোনো একটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের কনসেন্ট্রেশন অনেক বেশি লাগবে। তারপর হচ্ছে পাইরেক্সিয়া মানে হচ্ছে যে কোনো একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন, আপনি অনেক দ্রুত হচ্ছে যে হাইপার ডাইনামিক স্টেটে বডিতে যখন আসে, যেমন অ্যানিমিয়া, ফিভার, এইসব ক্ষেত্রে তখন হচ্ছে যে আপনার ড্রাগটা বেশি লাগবে। তারপর হচ্ছে যে ইনডিউসড সিম্প্যাথো অ্যাড্রেনাল স্টিমুলেশন, মানে হাইপার ক্যাপনিয়া, ধরেন হাইপার ক্যাপনিয়া হলে হয় কি, ধরেন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা এত বেশি থাকে যে ধরেন কোনো একটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস দিলে কার্বন ডাইঅক্সাইডের সাথে সে কম্পারেটিভলি কম্পিটিট করে হচ্ছে যে সে ঢুকতে পারে না, দেখা যায় যে তখন আমার ধরেন যে কোনো একটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস বেশি দেওয়া লাগতেছে। তারপর হচ্ছে যে প্রেজেন্স অফ ইফিড্রিন অর এমফিটামিন, যারা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন বাড়ায়। তারপর থাইরোটক্সিকোসিস হচ্ছে যাদের থাইরোটক্সিকোসিস হচ্ছে যে ধরেন সেক্ষেত্রে হচ্ছে মেটাবলিজম বেশি লাগতেছে। তারপর ক্রনিক অ্যালকোহল ইনজেকশন আর অ্যাকিউট অ্যালকোহল ইনজেকশনের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে। অ্যাকিউট হচ্ছে যে ভদ্রলোক হচ্ছে অ্যাকিউট অ্যালকোহল ইনজেকশন নেবে, তার তো হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেসেন্ট যেসব ফিচার আছে সেগুলো আমরা পাবো, সেক্ষেত্রে হচ্ছে যে আমার ম্যাক কম লাগবে। কিন্তু ক্রনিক অ্যালকোহল ইনজেকশনে কী হয়, তার তো একটা ডিপেন্ডেন্সি চলে আসে, তার বডি ব্রেইনের রিসেপ্টরগুলো তো আগে থেকেই সেন্সিটাইজ, সো সেক্ষেত্রে হচ্ছে যে আমার দেখা যায় যে এক্ষেত্রে হচ্ছে আমার ম্যাক বেশি লাগতেছে। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই মেকানিজম অফ অ্যাকশন, যদি ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসে চলে যাই, সেক্ষেত্রে এটা হচ্ছে যে বাইন্ড করে হচ্ছে দেখেন এখানে লেখা আছে পটেনশিয়েট গাবা এ রিসেপ্টর অ্যান্ড গ্লাইসিন রিসেপ্টর। আপনি গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করলে হয় কি, তখন হচ্ছে ক্লোরাইড চ্যানেলটা ওপেন হয়, হাইপারপোলারাইজেশন হয়, তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন হয়। এটাই হচ্ছে যে আপনি ইন জেনারেল মেকানিজম। এটা আসলে ইউজুয়ালি পরীক্ষায় লাগে না, কিন্তু আমাদের পরীক্ষায় লাগবে হচ্ছে এখানে। আমি যদি উপরে চলে যাই, এই যে এই টেবিলটা এখানে দেখেন, এখানে আমাদের লাগবে হচ্ছে এখানে মলিকুলার ওয়েট। আচ্ছা, মলিকুলার ওয়েট এই আসলে দেখেন আপনি হচ্ছে যে এখন তো পুরো চ্যাপ্টার পড়বেন, আপনাকে পরীক্ষার আমরা তো হচ্ছে যে দেখা যায় যে পরীক্ষার আগে এখন হচ্ছে যে পুরো চ্যাপ্টার পড়বো, কিন্তু পরীক্ষার আগের দিন যদি আপনি বলেন আপনার প্রিপারেশনটা কীভাবে নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই চ্যাপ্টারের হচ্ছে যে দুইটা টেবিল আছে, টেবিল 2.1 এবং টেবিল 2.2, এই দুইটা জাস্ট পড়ে যাবেন, ইনশাল্লাহ আপনার 4টা কোশ্চেনই আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে যে দেখেন ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের যে কম্প্যারিজন অফ মডার্ন ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টস, এই টেবিলটার হচ্ছে যে কোনো পয়েন্টই বাদ দেওয়া যাবে না। আপনি যদি এখানে ধরে নেন যে এখানে মলিকুলার ওয়েট, তারপর বয়েলিং পয়েন্ট, ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট, ওয়েল গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট, মিনিমাম অ্যালভিউলার কনসেন্ট্রেশন, প্রিজারভেটিভ, সলিউবিলিটি ইন কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বার। আচ্ছা, এখন হচ্ছে যে মলিকুলার ওয়েট, এই আপনারা হচ্ছে যে একটা কাজ করবেন যে এই যে নিউমেরিক ভ্যালুগুলো আছে এগুলো একটু রেগুলার এক্সারসাইজ করবেন পড়াশোনার জন্য, তাহলে দেখবেন যে আপনার পরীক্ষার আগে এই টেবিলটা পড়তে এখন মনে হচ্ছে যে অনেক কঠিন, কিন্তু আপনি যখন এটা খুব রেগুলার চর্চা করবেন দেখবেন যে ইনশাল্লাহ এটা পারবেন।
আচ্ছা, এখানে হচ্ছে যে দেখেন মলিকুলার ওয়েট, আপনি যদি হ্যালোথেনের চিন্তা করেন 197, অ্যানফ্লুরেন 184, আইসোফ্লুরেন 184, ডেসফ্লুরেন 168, সেভোফ্লুরেন 200 কাছাকাছি। আপনি এটা একটু চেষ্টা করবেন। বয়েলিং পয়েন্টটা 50, 56, 49 এটা। ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট এটা একটু জানেন। ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট মানে কি, ধরেন যে একটা স্টেটে আপনার ব্লাড মানে হচ্ছে পালমোনারি ভেসেল এবং হচ্ছে গ্যাস মানে অ্যালভিওলাই দুইটা হচ্ছে যে একই ইকুইলিব্রিয়ামে আসবে, তখনই তো হচ্ছে যে আপনি ধরেন আপনার ধরেন একটা পেশেন্টকে আপনি কোনো একটা কনসেন্ট্রেশন দিলে কখন সে আনকনশাস হবে। আপনি যখন একটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট নেবেন তখন ব্লাড, তারপর হচ্ছে অ্যালভিওলাই এবং হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হবে, আপনি ধরেন একটা হচ্ছে ব্লাড, এই তিনটা যখন একটা স্টেটে আসবে তখনই হচ্ছে যে একটা পেশেন্ট হচ্ছে যে আনকনশাস হবে। এখন এখানে হচ্ছে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট মানে হচ্ছে ব্লাড গ্যাস পার্টিশন যখনই হচ্ছে যে দুইটা সেম লেভেলে যাবে তখন হচ্ছে যে এই ব্লাডের মধ্যে হচ্ছে যে এই পার্শিয়াল প্রেশারটা রেজ করতে যত সময় লাগবে তত যার হচ্ছে যে যত বেশি সে তত স্লোলি হচ্ছে যে অনসেট হবে। এটা একটু বুঝেন, মানে তার হচ্ছে যে পার্শিয়াল প্রেশার রেজ করতে তো তার বেশি সময় লাগতেছে। যেমন হচ্ছে যে এখানে হ্যালোথেনের আছে 2.5 মানে হচ্ছে যে সে তত স্লোলি কাজ করবে, তো স্লোলি অনসেট হবে, স্লো রিকভার হবে, আর সবচেয়ে দ্রুত হবে। যেমন ডেসফ্লুরেন আছে 0.42 মানে হচ্ছে খুব দ্রুতই হচ্ছে যে তার ব্লাডে পার্শিয়াল প্রেশার রেজ করবে এবং হচ্ছে দ্রুত কাজ করবে। আপনি যখন এটা আমাদের ভ্যাপোরাইজারটা বন্ধ করে দিবেন সাথে সাথে দেখবেন যে পেশেন্টের কনসিয়াসনেস লেভেল ফেরত আসছে। তারপর ওয়েল গ্যাস পার্টিশন সেম। ওয়েল বলতে এখানে আসলে আমাদের লিপিড সলিবিলিটি বোঝানো হয়েছে। আমাদের তো ইউজুয়ালি ব্রেইনের যে লেয়ারটা লিপিড বাই লেয়ার ওইটা ক্রস করে যেই ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস কাজ করতেছে ওটাকেই বোঝানো হয়েছে। তো আপনি একটা জিনিস দেখেন, ওয়েল গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট হচ্ছে যে যার যত বেশি তার পটেন্সি তত বেশি, মানে হচ্ছে যে আপনার লিপিড সলিউবল লেয়ারটাকে যে যত বেশি মানে ক্রস করতে পারবে তার হচ্ছে যে আপনার পটেন্সি বেশি। তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে এটা দেখলাম যে দেখেন ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট দিয়ে আমরা বুঝতেছি হচ্ছে যে অনসেট মানে হচ্ছে যার ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট যত বেশি অনসেট তত কম, ঠিক আছে। আর যদি ওয়েল গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট দিয়ে আমরা বুঝতেছি পটেন্সি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, মানে যার ওয়েল গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট যত বেশি তার পটেন্সি তত বেশি। হ্যাঁ, এটা একটু লিখে রাখতে পারেন আপনারা। আচ্ছা, এরপর আছে যে ম্যাক তো আমি বলেই দিলাম যে দেখেন হ্যালোথেন 0.75, অ্যানফ্লুরেন 1.68, অ্যাসিফ্লুরেন, ডেসফ্লুরেন এবং সেভোফ্লুরেন। তো আপনি ধরে নেন যে পরীক্ষা আপনার এখান থেকে এই ম্যাক থেকে একটা কোশ্চেন আসবে অথবা ফ্যাক্টরসগুলো যে কোনো এক জায়গা থেকে কোশ্চেন আপনি পাবেন। প্রিজারভেটিভস অনলি হ্যালোথেনেরটা থাইমল, এটাই মনে রাখেন। আর সলিবিলিটি ইন কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বারের মধ্যে আপনি জাস্ট মনে রাখেন সেভোফ্লুরেন হচ্ছে আনস্টেবল। এটা আমরা সেভোফ্লুরেন পড়তে গেলে একটু পরেই দেখব। আচ্ছা, আমাদের মোটামুটি এই পেজে পড়া শেষ। এরপর যদি আমরা পরের পেজে চলে যাই, এখানে একটু স্ট্রাকচার আছে দেখেন। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, উপরে বলা আছে যে ইথার্স এবং নিচে দেখেন হ্যালোজিনেটেড হাইড্রোকার্বনের মধ্যে শুধু অনলি এখানে হ্যালোথেন আছে আর উপরে আছে সবগুলোই হচ্ছে ইথার। এটাও পরীক্ষা একটা সিস্টেম দিয়ে দিয়েছে ফলোইংস আর ইথার্স, ফলোইং ইজ এক্সাম্পল অফ হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন। এগুলো আপনার সিঙ্গেল বেস্টে চলে আসতে পারে। আচ্ছা, এখানে যেহেতু আইসোফ্লুরেনটা চলে আসছে আমি জাস্ট আপনাকে এখানে একটু দেখাই। সেভোফ্লুরেনের যখন এই হাইড্রোজেন আয়নটা এখানে একটু খেয়াল রাখেন, আমরা যখন সোডা লাইম বা হচ্ছে বেরালাইম ইউজ করি, বেরিলাইম যেটা যে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বার হিসেবে, একটু আগে দেখেন আমি ওই বক্সের মধ্যে একটা জিনিস দেখেন, এখানে কার্বন ডাইঅক্সাইড সলিবিলিটি ইন কার্বন ডাইঅক্সাইড এখানে আনস্টেবল বলা হয়েছে। তো এটারই হচ্ছে যে একটু এক্সপ্লানেশনটা এরকম যে এই যে সেভোফ্লুরেনের যে হাইড্রোজেন আয়নটা আছে সে হচ্ছে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বারের সাথে হচ্ছে রিয়াকশন করে হচ্ছে তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তখনই হচ্ছে যে সে একটা সাবস্টেন্স তৈরি করে, সেটার নাম বলা হচ্ছে কম্পাউন্ড এ, যেটা হচ্ছে রেনাল টক্সিক। আচ্ছা, এরপর যদি আমরা চলে যাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে যদি আমরা আইসোফ্লুরেনে চলে যাই, আইসোফ্লুরেনের আপনি ফার্স্টেই হচ্ছে যে সবার ফিজিক্যাল প্রপার্টিস পড়বেন। তার হচ্ছে যে প্রথমেই একটু দেখেন তার ডেসক্রিপশান দিছে। আইসোফ্লুরেন আসলে আপনার এখানে ওই তার স্ট্রাকচার পড়ার দরকার নেই, আপনি জাস্ট ইথার্স এবং হচ্ছে যে হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন এটা মনে রাখেন।
আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে দেখেন আইসোফ্লুরেন ইজ এ কালারলেস ভোলাটাইল লিকুইড উইথ এ স্লাইটলি পানজেন্ট ওডর। এটা খুবই ইম্পর্টেন্ট, পানজেন্ট ওডর, এটা মনে রাখেন। হ্যাঁ, ইট ইজ স্টেবল অ্যান্ড ডাজ নট রিঅ্যাক্ট উইথ মেটাল অর আদার সাবস্টেন্সেস। তারপরে হচ্ছে যে দেখেন দ্য ম্যাক অফ আইসোফ্লুরেন ইজ 1.15% অ্যান্ড অক্সিজেন 0.56% ইন নাইট্রাস। আপনার এটা পড়বেন। তারপর হচ্ছে আপটেক ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এত ইম্পর্টেন্ট না, তারপর আপনারা এটা দেখে নেবেন। তারপর হচ্ছে মেটাবলিজম অ্যাপ্রক্সিমেটলি 0.17% অফ দ্য অ্যাবজর্ব ডোজ ইজ মেটাবোলাইজড, মানে হচ্ছে যে কতটুকু মেটাবোলাইজড হয় সেটা আপনি জেনে নিলেন। আর এখানে আসলে একটা জিনিস কি, আপনি যখন একটা একটা ড্রাগ পড়বেন, অন্য ড্রাগগুলো কিন্তু আপনার মোটামুটি পড়া হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি আমরা এখানে দেখেন রেসপিরেটরি সিস্টেমে চলে যাই, দেখেন ইট কমন উইথ আদার মডার্ন ভোলাটাইল এজেন্টস, ইট কজেস ডোজ ডিপেন্ডেন্ট ডিপ্রেশন অফ ভেন্টিলেশন। তার মানে আপনি হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন করে। দেয়ার ইজ এ ডিক্রিজ ইন টাইডাল ভলিউম বাট ইনক্রিজ ইন ভেন্টিলেটরি রেট, মানে হচ্ছে টাইডাল ভলিউম কমাবে, রেসপিরেটরি রেট বাড়াবে রেট ইন দ্য অ্যাবসেন্স অফ অপিওয়েড ড্রাগস। তারপর হচ্ছে যে আইসোফ্লুরেন কজেস সাম রেসপিরেটরি ইরিটেশনটা কেন, কারণ হচ্ছে যে একটু আগে আমরা পড়েছি ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে সে হচ্ছে পানজেন্ট ওডর করে। আপনি যখন একটা গন্ধযুক্ত জিনিস আপনার নাকের সামনে রাখবেন, স্বাভাবিক আপনি হচ্ছে এখানে একটা ইরিটেশন হবে, জাস্ট এটাই। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য আইসোফ্লুরেন ইজ এ মায়োকার্ডিয়াল ডিপ্রেসেন্ট বাট ইন ক্লিনিক্যাল ইউজ দেয়ার ইজ এ লেস ডিপ্রেশন অফ কার্ডিয়াক আউটপুট দেন উইথ, মানে হচ্ছে সে কার্ডিয়াক ডিপ্রেশন করে আর কি। Systemic hypotension occur predominantly as a result of reduction of systemic vascular resistance. Arrhythmias are uncommon. There is a little sensitization of myocardium to catecholamine. মানে এখানে আপনি হচ্ছে যে ধরে নেন যে হচ্ছে যে সে হচ্ছে কার্ডিয়াক ডিপ্রেশন করে, তারপরে হচ্ছে যে অ্যারিথমিয়াটা হচ্ছে আনকমন, হাইপোটেনশন করে, তারপর হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমায়, জাস্ট এগুলোই বলছে। ইন এডিশন টু ডাইলেটিং সিস্টেমিক আর্টেরিওলস, আইসোফ্লুরেন কজেস করোনারি ভেজোডাইলেটেশন। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা হচ্ছে পরীক্ষায় খুব কমনলি আসে। তারপরে ইন দ্য পাস্ট দেয়ার হ্যাজ বিন সাম কন্ট্রোভার্সি রিগার্ডিং দ্য সেফটি অফ আইসোফ্লুরেন ইন পেশেন্ট উইথ করোনারি আর্টারি ডিজিজেস, বিকজ করোনারি আর্টারি ডিজিজে এটা হচ্ছে যে কোনো একদিকে, যেটা আমরা হচ্ছে কোয়ান্ডা ইফেক্টে পড়েছিলাম, এরকম এসে ডাইলেটেড পোর্শনে হচ্ছে যে যখন মানে যে ফ্লো যখন বেশি যাবে সেটাকে বলা হয় কোয়ান্ডা ইফেক্ট আমরা ফিজিক্সে পড়েছিলাম। তো এটাও এখানেই এটাই বলা হয়, যেহেতু এটা করোনারি ভ্যাসোডাইলেটর, করোনারি আর্টারি ডিজিজে যেদিকে ফ্লো বেশি সেই এদিকে হচ্ছে যে ব্লাডটা বেশি যায়, এটা কি বলা হয় করোনারি স্টিল সিনড্রোম, এখানে এটাই বলছে আর কি। আচ্ছা, এরপর যদি আমরা পরের পেজে চলে যাই, সিবিএস পড়লাম, রেসপিরেটরি পড়লাম, মেটাবলিজম পড়লাম। আচ্ছা, ইউট্রাসের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আপনি একটা কমন জিনিস হবে, সেটা হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ। ইউট্রাইন ভেসেল ডাইলেট করে, পোস্টপার্টাম হ্যামোরেজ করে আর কি, যে কোনো ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের ক্ষেত্রে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে যে লো কনসেন্ট্রেশন অফ আইসোফ্লুরেন ডো নট কজ এনি চেঞ্জ ইন সেরেব্রাল ব্লাড ফ্লো অ্যাট নর্মোক্যাপনিয়া। ইন দিস রেসপেক্ট দ্য ড্রাগ ইজ সুপিরিয়র টু হ্যালোথেন। তারপর হুইচ কজেস সেরেব্রাল ভেসোডাইলেটেশন, আপনি এই ইনফরমেশনটা জানেন, সেরেব্রাল ভেসোডাইলেটেশন করে। হাউএভার হায়ার ইন্সপায়ার্ড কনসেন্ট্রেশন অফ আইসোফ্লুরেন কজেস ভেসোডাইলেটেশন অ্যান্ড ইনক্রিজ সেরেব্রাল ব্লাড ফ্লোজ। তারপরে তার মানে হচ্ছে সেরেব্রাল ভেসোডাইলেটেশন করতেছে, সেরেব্রাল ভেসোডাইলেটেশন করতেছে, ইনক্রিজ সেরেব্রাল ব্লাড ফ্লো। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি আমার পড়া হয়ে গেছে, তারপর হচ্ছে যে মাসেল রিল্যাক্সেশন। দেখেন একটা সময় যখন আমাদের মাসেল রিল্যাক্সেশন আবিষ্কার হয়নি, তখন কিন্তু এসব ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস হায়ার কনসেন্ট্রেশনে দিয়েই হচ্ছে যে মোটামুটি রিল্যাক্স করা হতো। সেটাই বলছে যে আইসোফ্লুরেন কজেস ডোজ ডিপেন্ডেন্ট ডিপ্রেশন অফ নিউরোমাস্কুলার ট্রান্সমিশন উইথ পটেনশিয়েশন অফ নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেশন ব্লকেড এজেন্টস। এটা হচ্ছে যে সব ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের ক্ষেত্রে আপনি যখন হচ্ছে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস নন ডিপোলারাইজিংয়ের সাথে দিবেন, তখন হচ্ছে যে সেটাকে অ্যাকশনটাকে পটেনশিয়েট করবে। আচ্ছা, ইন সামারি দ্য অ্যাডভান্টেজ অফ আইসোফ্লুরেন্স, এখানে কী কী অ্যাডভান্টেজ আছে দেখেন। র্যাপিড রিকভারি, মিনিমাম বায়োট্রান্সফরমেশন উইথ লিটল রিস্ক, যেটা আমরা পড়লাম 0.17%।
তারপর হচ্ছে ভেরি লো রিস্ক অফ অ্যারিথমিয়া, তারপর মাসেল রিল্যাক্সেশন। ডিসঅ্যাডভান্টেজেস, এটা পানজেন্ট ওডর। আপনি এটা হচ্ছে যে একটু আমাদের স্মিথ 7th এডিশনটা থেকে একটু দেখে নেবেন আর কি। আচ্ছা, এরপর আমরা যদি চলে যাই ডেসফ্লোরেন। ডেসফ্লোরেনের আসলে আমাদের জানতে হবে ফিজিক্যাল প্রপার্টিস। আমরা যদি চলে যাই, ইট ইজ এ কালারলেস এজেন্ট হুইচ ইজ স্টোরড ইন অ্যাম্বার কালার বোতলস উইদাউট প্রিজারভেটিভস। কারণ প্রিজারভেটিভস তো আমরা জানি যে অনলি হ্যালোথেনের জন্য থাইমল আমরা ইউজ করি। ইট ইজ নট ব্রোকেন ডাউন বাই সোডা লাইম। সোডা লাইম দ্বারা অনলি ব্রেক ডাউন হয় হচ্ছে সেবোফ্লোরেন, লাইট অর মেটালস। ইট ইজ নন ফ্লেমেবল। আচ্ছা, ডেসফ্লোরেন হ্যাজ এ বয়লিং পয়েন্ট 23.5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ভ্যাপার প্রেশার ইজ 88.5 kPa, যেটা হচ্ছে যে আপনারা ওই টেবিল 2.1 পড়লেই আপনারা পেয়ে যাবেন আর কি। তারপর এই স্পেশাল ভ্যাপোরাইজার টেক 6, এটা একটু জেনে রাখবেন। টেক 6টাই হচ্ছে যে এই ইয়ের জন্য, ডেসফ্লোরেনের জন্য আমরা এই ভ্যাপোরাইজারটা ইউজ করা হয়। ইউজুয়াল যে ভ্যাপোরাইজার সেগুলোর ক্ষেত্রে আমরা এটা আমরা ইউজ করতে পারি না। দ্য ম্যাক অফ ডেসফ্লোরেন ইজ অ্যাপ্রক্সিমেটলি 6% ইন অক্সিজেন। তারপরে হচ্ছে আপটেক অ্যান্ড ডিস্ট্রিবিউশন। দেখেন ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট আমরা তো একটু আগে দেখলাম যে তার হচ্ছে যে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট মাত্র হচ্ছে 0.42 ছিল। হ্যাঁ, ব্লাড গ্যাস পার্টিশন 0.42, মানে হচ্ছে যে সে দ্রুত হচ্ছে যে অনসেট হবে এবং দ্রুত হচ্ছে যে রিকভারি হবে, এটাই আর কি। আর হচ্ছে মেটাবলিজমও হচ্ছে যে লিস্ট অ্যামাউন্টের মেটাবলিজম, দ্য রেট অফ ইকুইলিব্রিয়েশন অফ অ্যালভিউলার উইথ, এটা হচ্ছে যে এত কিছু লাগবে না এখানে দেখেন। বাট ইট ইজ হোয়াট ইট ইজ বাই পানজেন্ট ওডর। আচ্ছা, একটু আপনারা একটু লিখে নেন যে কোনটা পানজেন্ট ওডর আর হচ্ছে কোনটা হচ্ছে যে প্লিজেন্ট ওডর, এটা একটু লিখে নেন। পানজেন্ট ওডর, প্লিজেন্ট ওডর। পানজেন্ট ওডর হচ্ছে সেবোফ্লোরেন, তারপর হচ্ছে হ্যালোথেন। হ্যালোথেনকে বলা হয় রিলেটিভলি, এটা একটু লিখে রাখেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আর কি। আচ্ছা, আমরা যদি মেটাবলিজমে চলে যাই, এখানে দেখেন অ্যাপ্রক্সিমেটলি 0.02% হচ্ছে যে মেটাবলিজম হয় ইন দ্য লিভার। তারপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম সেই আগের মতোই হচ্ছে যে সে টাইডাল ভলিউম কমাবে, রেসপিরেটরি রেট বাড়াবে, এটাই। আর কিন্তু যেহেতু এটা হচ্ছে যে পানজেন্ট ওডর, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে রেসপিরেটরি ইরিট্যান্ট আর কি। আচ্ছা, তারপরে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে যদি আমরা চলে যাই, দেখেন এখানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমাবে, decrease in systemic vascular resistance, myocardial contractility and mean arterial pressure. Heart rate is unchanged at lower steady state concentration but increase in with higher concentration. আপনি মনে রাখেন যে হচ্ছে যে হার্ট রেট হচ্ছে যে এখানে হচ্ছে যে বাড়বে আর কি, ওই অত কমপ্লিকেটেড করার দরকার নাই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেম আগের মতোই সেরেব্রাল ভ্যাসোডাইলেটেশন করবে, তারপর সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়াবে। আচ্ছা, যদি আমি মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে চলে যাই, মাসল রিল্যাক্সেশন করবে যদি হায়ার ডোজে দিই। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলে দিছে যে দেখেন মে ট্রিগার ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াটা একটু আমরা একটু জেনে নিই, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াটা কি। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াটা হচ্ছে যে আমাদের বডিতে হচ্ছে যে আমরা জানি যে ক্যালসিয়াম রিলিজ হওয়ার জন্য রাইনোডিন রিসেপ্টর আছে, রাইনোডিন রিসেপ্টর হচ্ছে ডিটেক্ট করে হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম রিলিজ করবে কিনা। আচ্ছা, কিছু এটা হচ্ছে যে অটোসোমাল ডিসঅর্ডার,
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার হচ্ছে আমরা কিছু ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট বা অন্য কিছু ইউজ করলে দেখা যায় যে তখন হচ্ছে যে এই রাইনোডিন রিসেপ্টর থেকে ক্যালসিয়াম রিলিজ হওয়াটা হচ্ছে যে অ্যাগ্রাভেট করে। তো অ্যাবনর্মালি যদি ক্যালসিয়াম রিলিজ হতে থাকে তখন দেখা যায় মাসেলের হিউজ কন্ট্রাকশন হয়, সেটাই হচ্ছে যে ম্যালিগনেন্ট হাইপাথার্মিয়া। সেক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার অনেক বেশি হয়, তারপর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, তারপর হচ্ছে মাসেল ব্রেকডাউন হয়। তারপর ওইগুলোর কিছু আবার ম্যানেজমেন্ট আছে যে স্পেসিফিক, যে আপনি ধরেন ড্রাগটা বন্ধ করবেন, তারপর হচ্ছে স্পেসিফিক যদি একটা বলা হয় ডেন্ট্রোলিন দেই আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কথাগুলো এখানে বলা আছে, যে তিনটা করে, এটা স্মিথ 7th এডিশন থেকে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর যদি আমরা সেভোফ্লুরেনে চলে যাই, সেভোফ্লুরেন হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টিজে চলে যান। একটু আগে আমরা যেটা দেখালাম যে প্লিজেন্ট ওডর হওয়ার ক্ষেত্রেই হচ্ছে যে আমরা এই জন্যই সেভোফ্লুরেনটা ইউজ করি। আপনার পরীক্ষায় এই সিঙ্গেল বেসটা খুব কমন, একটা সিঙ্গেল বেসটা আপনি ধরে নেন যে সেভোফ্লুরেন থেকে এই কোশ্চেনটা খুব কমনলি আসে, যে একটা ধরেন বাচ্চার হচ্ছে যে কোনো একটা অপারেশন হবে, যে কোনো একটা অপারেশন নাম দিয়ে বললো যে এর ক্ষেত্রে আমরা কোন ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস দিব। তো এইটা খুব কমনলি আসে, তখন আমরা যে সেভোফ্লুরেনের কথা মনে রাখবো, কারণ এটা হচ্ছে প্লিজেন্ট ওডর। বাচ্চাদের ধরেন আপনার নাকের সামনে যদি কোনো গন্ধযুক্ত একটা কিছু রাখা হয়, তখন হচ্ছে যে আপনি নিজেই খুব ইরিটেট ফিল করবেন। এই ক্ষেত্রে হচ্ছে বাচ্চারা হচ্ছে যে দেখা যায় এটা খুব কম হয়, সেক্ষেত্রে এই জন্য হচ্ছে আমরা সেভোফ্লুরেন ইউজ করতে পারি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ইট ইজ নন ফ্লেমেবল অ্যান্ড হ্যাজ এ প্লিজেন্ট স্মেল। দ্য ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট অফ সেভোফ্লুরেন ইজ 0.69, মানে এটাও খুব র্যাপিডলি অ্যাপিয়ার করবে এবং খুব র্যাপিডলি হচ্ছে যে রিকভার হবে আর কি, হুইচ ইজ অ্যাবাউট হাফ টাইম অফ আইসোফ্লুরেন। আচ্ছা, তারপরে ম্যাক ভ্যালু অফ সেভোফ্লুরেন ইজ অ্যাবাউট 1.7 to 2% ইন অক্সিজেন, এটা পড়ে নেবেন। তারপরে হচ্ছে যে আপটেক অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে সেভোফ্লুরেন হ্যাজ এ লো ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট, দেয়ারফোর দ্য রেট অফ ইকুইলিব্রিয়েশন, মানে হচ্ছে যে যার হচ্ছে যত কম হবে সে তত, কিন্তু আমরা আগেই বলেছি যে সে দ্রুত হচ্ছে যে অ্যাপিয়ার করবে আর কি। therefore the rate of equilibration between the alveoli and the inspired concentration is faster than that of halothane or isoflurane, মানে বলছে যে এখানে তার ব্লাড গ্যাস পার্টিশনটা এতই কম যে হ্যালোথেন এবং আইসোফ্লুরেনের তুলনায় সে হচ্ছে যে দ্রুত অ্যাপিয়ার করে, এটাই এখানে বলছে আর কি। আচ্ছা, ওই আমি যে একটু আগে যে সিঙ্গেল বেসটের কথা বলছি সেটা ধরেন এখানে যদি আমি এখানে মার্কিং করে দিই, এই যেটা মার্কিং করা, এখান থেকে আপনি ধরে নেন যে আপনার সিঙ্গেল বেসটা আসে, যে বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সেভোফ্লুরেন দিব আর কি। আচ্ছা, এরপর হচ্ছে মেটাবলিজম হচ্ছে যে 5% হচ্ছে যে লিভারে মেটাবলিজম হয়। তারপরে হচ্ছে যে এর মেটাবোলাইটস, এই যে দেখেন মেজর ব্রেকডাউন প্রোডাক্ট ইজ হেক্সাফ্লুরো আইসোপ্রোপানোলল। তারপরে হচ্ছে যে এগুলো জাস্ট আপনি নাম জেনে নেবেন, এত ভিতরে ডিটেলস জানার দরকার নেই। তা অলদো দিস মলিকুল ইজ পটেনশিয়ালি হ্যাপাটোটক্সিক, মানে এটা হ্যাপাটোটক্সিক। তারপরে হচ্ছে যে দেখেন দ্য মেটাবলিজম অফ সেভোফ্লুরেন ইজ ক্যাটালাইজড বাই দ্য 2EI আইসোফর্ম অফ সাইটোক্রোম P450 enzyme which may be induced by phenobarbital isoniazide and ethanol and inhibited by এরপর যদি আমরা রেসপিরেটরি সিস্টেমে চলে যাই, সেই আগের মতোই হচ্ছে যে কমন, আমরা হচ্ছে টাইডাল ভলিউম কমাবে, রেসপিরেটরি রেট বাড়াবে, মানে হচ্ছে যে যদি সহজ কথা বলি সে হচ্ছে আমার হচ্ছে যে রেসপিরেটরি ডিপ্রেশন করবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমও সেম। দ্য প্রপার্টিস অফ সেভোফ্লুরেন ইজ আর সিমিলার টু দোজ অফ আইসোফ্লুরেন উইথ স্লাইটলি স্মলার ইফেক্ট অন হার্ট রেট, মানে স্লাইট ইফেক্ট আছে হার্ট রেটের উপর, মেনলি বাই রিডিউসিং পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, বাট কার্ডিয়াক আউটপুট ইজ ওয়েল মেনটেন ওভার দ্য নর্মাল অ্যানেস্থেটিক মেনটেন্যান্স ডোজ, মানে এটাই কার্ডিয়াক ডিপ্রেশন করবে। তারপর হচ্ছে যদি আমরা চলে যাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেরেব্রাল ভ্যাসোডাইলেটেশন করবে, সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়াবে। তারপর হচ্ছে রেনাল টক্সিক, যেটা আমরা কিন্তু আগেই দেখেছিলাম যে স্ট্রাকচারে যদি আমার হাইড্রোজেন আয়নটা আমার যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বারের সাথে যদি রিঅ্যাক্ট করে, সেখানে হচ্ছে রেনাল টক্সিক, এটাই রেনাল সিস্টেমের কথা এখানে বলছে। মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে হচ্ছে যে সেম, এটা হচ্ছে মে ট্রিগার ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। অবস্ট্রাকটিভ কেজে হচ্ছে যে পোস্টপার্টাম হ্যামোরেজ করে। আপনারা এখান থেকে একটু ইন্টারাকশন উইথ কার্বন ডাইঅক্সাইড এটা একটু পড়ে নিয়েন আপনারা। তারপরে যদি আপনারা এই পাশে আমরা চলে যাই, এখানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো দেওয়া আছে, এই যে তিনটা পয়েন্ট। আচ্ছা, এরপর আমরা চলে যাই হ্যালোথেনটা হচ্ছে আমাদের দেশে এখন খুব কমনলি ইউজ হয়, কারণ এটা হচ্ছে যে একটু কস্ট ইফেক্টিভও, মানে অনেক কম দামেও পাওয়া যায়। অন্যান্য যেগুলো এখন অনেক জায়গায় আছে যেমন আইসোফ্লুরেন এবং সেভোফ্লুরেন পাওয়া যাচ্ছে, বাট একটু কস্টলি।
তো হ্যালোথেনের হচ্ছে যে মোটামুটি অনেক কিছুই জানতে হবে আমাদের। Halothane was synthesized in 1951 and introduced into the clinical practice in the UK in 1956. It is a colorless liquid with a relatively pleasant smell. যেটা আমি প্লিজেন্ট স্মেলের ক্ষেত্রে বলতে গিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম রিলেটিভলি প্লিজেন্ট। ইট ইজ ডিকম্পোজড বাই লাইট। এই জন্য ধরেন আমরা একটা অ্যাম্বার কালারের বোতলের মধ্যে এটাকে হচ্ছে যে আমরা মানে প্রিজার্ভ করি। তারপর হচ্ছে যে এটা আমরা কিন্তু একটাকে ওই টেবিল 2.1-এ বলেছিলাম যে এটা হচ্ছে যে স্টেবল ইন থাইমল, স্টোরেজ ইন থাইমল। তারপরে হচ্ছে যে এই কথাগুলো এখানে বলা আছে। তারপর আপটেক অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট যেটা হচ্ছে 2.5। সো এটা হচ্ছে খুব স্লোলি হচ্ছে যে পার্শিয়াল প্রেশার রিলিজ করে, সো খুব স্লোলি অনসেট হয় এবং স্লোলি হচ্ছে রিকভারি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি পরের পেজে চলে যাই, দেখেন এখানে মেটাবলিজম আছে। এটা দেখেন আমরা ইনহেলেশন আর অ্যানেস্থেটিক এজেন্টসগুলো আমরা নিচ্ছি রেসপিরেটরি ট্র্যাক দিয়ে, কিন্তু তারপরেও হচ্ছে ব্লাডে গিয়ে কিছু কিছু হচ্ছে লিভারে মেটাবলিজম হচ্ছে। এখানে অ্যাপ্রক্সিমেটলি 20% হ্যালোথিন ইজ মেটাবলাইজড ইন দ্য লিভার, মানে 20% হচ্ছে হ্যালোথিন লিভারে মেটাবলিজম হয়। The end products are excreted in the urine. The major metabolites are bromine, chlorine, trifluoroacetic acid and trifluoroacetyl ethanolamide. আচ্ছা, এখানে আপনি যখন স্ট্রাকচারটা যদি একটু মনে রাখেন, দেখেন 2 ব্রোমো 2 ক্লোরো 111 ট্রাইফ্লুরোইথেন, এটা পড়লেই আপনি মোটামুটি মনে রাখতে পারবেন হ্যাঁ মেটাবলাইজগুলো। ব্রোমিন, ক্লোরিন, ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড অ্যান্ড ট্রাইফ্লুরোএসিটাইল ইথানল অ্যামাইড মেটাবলাইজগুলো। আচ্ছা, এই এখানে হচ্ছে যে ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড হচ্ছে আমরা এই মেটাবলাইজটা আমরা ইউরিনে পাবো আর কি মেনলি, মানে আর হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে সেই সেম আগের মতোই, কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। হ্যালোথেন ইজ নন ইরিটেন্ট অ্যান্ড প্লিজেন্ট টু ব্রেথ ডিউরিং ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া। দেয়ার ইজ র্যাপিড লস অফ ফ্যারিঞ্জিয়াল অ্যান্ড ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্সেস অ্যান্ড ইনহিবিশন অফ স্যালিভারি অ্যান্ড ব্রঙ্কিয়াল সিক্রেশন। In the unpremedicated subject, halothane anesthesia is associated with an increase in ventilatory rate and reduction in tidal volume. একটু আগে আমি যেগুলো বলেছিলাম তার সাথে অনেকটা মিল আছে। হ্যালোথেন কজ ডোজ ডিপেন্ডেন্ট ডিক্রিজ ইন মিউকোসিলিয়ারি ফাংশন which may persist for several hours after anesthesia. This may contribute to post-operative sputum retention. আচ্ছা, হ্যালোথেন অ্যান্টাগোনাইজ ব্রঙ্কোস্পাজম অ্যান্ড মানে হচ্ছে ব্রঙ্কোডাইলেটেশন করে। এটা হচ্ছে যে এই বইয়ের হচ্ছে যে একটা মানে একটা লিমিটেশন আমি মনে করি যে এই বইটাতে হচ্ছে যে এই একটা জায়গায় বলছে যে এটা মানে ব্রঙ্কোডাইলেটেশন করে, কিন্তু হচ্ছে যে আপনি এটা আমাদের মর্গানে খুব সুন্দর করে লেখা আছে। মোটামুটি সব ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের ক্ষেত্রে আমাদের সব ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্সি কিন্তু ব্রঙ্কোডাইলেটর, এটা একটু মাথায় রাখবেন আর কি। আচ্ছা, তারপর আমরা যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমে চলে যাই, এখানে আগের মতোই মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করবে। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা খুব কমন এই যে অ্যারিদমিয়া, এটা আপনারা খুব কমনলি জানেন যে অ্যারিদমিয়া করে হ্যালোথেন। কীভাবে করে দেখেন, হ্যালোথেন কিন্তু আপনার ভ্যাগাল স্টিমুলেশন করে। সে হচ্ছে যে আপনার ভ্যাগাল স্টিমুলেশনের জন্য ব্র্যাডিকার্ডিয়া হয়। আপনি দেখেন ভ্যাগালের জন্য হচ্ছে ব্র্যাডি, কিন্তু এই কী করে হচ্ছে আপনার এই হ্যালোথেন হচ্ছে যে সেন্সিটাইজ টু মায়োকার্ডিয়াম, মানে আমাদের অ্যাসিনোডের উপর কাজ করে। অ্যাসিনোডের উপর যদি কাজ করে তার মানে হচ্ছে তখন কি হবে, ট্যাকিকার্ডিয়া হবে। তখন একটা ব্র্যাডি একটা ট্র্যাকি, যখন দুইটা একটা কম্বাইন্ডলি হবে তখনই হচ্ছে অ্যারিদমিয়া হবে। তো অ্যারিদমিয়াগুলো আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি, সেখানে দেখেন এখানে কিছু মেজার আছে আমাদের। অ্যাভয়েড হাইপোক্সেমিয়া অ্যান্ড হাইপারক্যাপনিয়া, অ্যাভয়েড কনসেন্ট্রেশন অফ অ্যাড্রেনালিন গ্রেটার দেন 1:1 লাখ, অ্যাভয়েড এ ডোজ ইন অ্যাডাল্ট এক্সকিডিং, মানে এই পয়েন্টগুলো আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখেন ওই সেম আগের মতোই সেরেব্রাল ব্লাড ফ্লো কমাবে, কমায় হচ্ছে যে অক্সিজেন ডিমান্ডটা কমাবে। তারপরে হচ্ছে আবার আরেকটা করে সেরেব্রাল ভ্যাজোডাইলেটেশন করে হচ্ছে যে ব্লাড সাপ্লাই বাড়াবে। তো এখানে দুইটা ঘটনা ঘটে, একটা সেরেব্রাল ব্লাড ফ্লো কমে এবং ইন্ট্রাক্রেনিয়াল যখন প্রেশার বাড়ে তখন হচ্ছে অক্সিজেন ডিমান্ড কমে, আর হচ্ছে সেরেব্রাল ভ্যাজোডাইলেটেশন করে ব্লাড সাপ্লাই বাড়ায়। যখন দুইটা কম্বাইন্ডলি হয় সেটাকে বলা হয় লাক্সারিয়াস পারফিউশন। এটা তো ওইভাবে জানা দরকার নেই। তারপর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালি হচ্ছে যে আপনার মোটিলিটিটা ইনহিবিট হবে আর কি। তারপরে ইউটেরাসে হচ্ছে পিপিএস করবে, আপনি ইন জেনারেল জানেন। স্কেলিটাল মাসলে হচ্ছে যে আমরা যেটা জানি যে মাসল রিল্যাক্স করে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যালোথেন হ্যাপাটাইটিস, এটা খুব কমন। হ্যালোথেন হ্যাপাটাইটিসটা আপনারা এখান থেকে এটা অনেকেই যারাই হ্যালোথেনের নাম জানেন ম্যাক্সিমামই জানেন যে হ্যালোথেন দিলে হ্যাপাটাইটিস হয়।
হ্যালোথেন দিয়ে হেপাটাইটিস, এটা হচ্ছে যে দেখা যায় যে যাদের লিভারের প্রবলেম আছে, লিভার ফাংশন অল্টার, তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা খুব কনসাসলি হ্যালোথেন দেই আর কি। আচ্ছা, এটা কি হয়, একটা হচ্ছে ডিরেক্ট মেজার, ডিরেক্ট হয়, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্টটা কিন্তু আমরা একটু আগে জানলাম যে 4টা মেটাবলাইজ, ব্রোমিন, ক্লোরিন, ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড অ্যান্ড ট্রাইফ্লুরোএসিটাইল এথানলামাইড, এরা কি করে ডিরেক্ট গিয়ে হচ্ছে লিভারকেই এফেক্ট করে। লিভার যখন এফেক্ট হবে তখন হচ্ছে তার লিভার ফাংশনটা অল্টার্ড হবে, এটাই হচ্ছে যে হ্যালোথেন হেপাটাইটিস হবে। আচ্ছা, ইনডিরেক্টের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা করে কি, সে হচ্ছে আমরা হ্যাপটেন আমরা নাম শুনছি, হ্যাপটেন কি করে, হ্যাপটেন একটা যেটা ছোটো অ্যান্টিজেন, খুবই ছোটো অ্যান্টিজেন, সে হচ্ছে আমাদের বডিতে ইউজুয়ালি নর্মালি সে ঢুকতে পারে না, কিন্তু কখনো কারো হেল্প নিয়ে তখন সে হচ্ছে যদি বডিতে ঢোকে তখন হচ্ছে যে সে অ্যান্টিবডি ফর্মেশন করে। এরকম হচ্ছে যে আমাদের ট্রাইফ্লুরোএসিটাইল ইথানল অ্যামাইড যেটা, সে হচ্ছে তার সাথে ট্রাইফ্লুরোএসিটাইল ইথানল অ্যামাইড, ট্রাইফ্লুরোএসিটাইল ইথানল অ্যামাইডের সাথে সে বাইন্ড করে, তখন আমার বডিতে ঢুকে হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হয়। ফর্মেশন হওয়ার পরে তখন সেটা হচ্ছে আমাদের লিভারকে ইনজুরি করে, তখনই হচ্ছে যে আমাদের যে হ্যালোথেন হেপাটাইটিস হয়, সেটাই হচ্ছে যে খুব ফালমিনেন্ট টাইপ আর কি, বা ইমিউনোলজিক্যাল, এটাই হচ্ছে হ্যালোথেন হেপাটাইটিস। তারপর হচ্ছে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো বলা আছে, আপনারা একটু এখানে দেখে নেবেন। আচ্ছা, কম্পারিজনটা পড়বেন দুইটা, মানে এখানে আমাদের আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন এবং হ্যালোথেন 4টার কম্প্যারিজন বলছে। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে একটা বক্স আছে দেখেন, টেবিল 2.2 সিস্টেমিক ইফেক্টস। আচ্ছা, অ্যালভিউলার ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যে আমরা জানি যে হ্যালোথেনের কম, কারণ হচ্ছে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট কম, তো এটা হচ্ছে যে এটা পড়বেন। তারপরে রিকভারি সেম, এটা হচ্ছে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্টের উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলারে হার্ট রেটের কোনটা কীভাবে চেঞ্জ হয় সেটা এখানে দেওয়া আছে। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কোনটাতে কমবে, তারপর হচ্ছে কার্ডিয়াক আউটপুট কোন জায়গায় কমবে, এটা আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে সবাই তো রেসপিরেটরি ডিপ্রেশন করে, আবার দেখেন এখানে মার্কড রেসপিরেটরি ডিপ্রেশন করে হচ্ছে এনফ্লুরেন, দেখেন এনফ্লুরেন এবং ডেসফ্লুরেন বলা আছে মার্কড। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এপিলেপ্টোজেনিক হচ্ছে অনলি এনফ্লুরেন। তারপরে রেনাল টক্সিক আমরা পড়েছি অনলি সেভোফ্লুরেন, এবং হচ্ছে যে সাথে হচ্ছে যে এনফ্লুরেনও আছে। তারপর হচ্ছে লিভারে হচ্ছে যে মোটামুটি সেভোফ্লুরেন, হ্যালোথেন এবং আইসোফ্লুরেন, এই তিনটারই হচ্ছে যে সেভোফ্লুরেন, হ্যালোথেন এবং এনফ্লুরেন তিনটেই হচ্ছে রেনাল হেপাটোটক্সিকও। তারপর মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে তো সবাই হচ্ছে যে মাসল রিল্যাক্স করবে, মাসল রিল্যাক্স করবে সেটাই। আচ্ছা, করোনারি ভ্যাজোডাইলেটেশন হচ্ছে যে করে সেভোফ্লুরেন এবং আইসোফ্লুরেন। তারপর করোনারি স্টিল সিনড্রোম করে হচ্ছে যে অনলি আইসোফ্লুরেন। তারপর ব্রঙ্কোডাইলেটেশন করে সবাই। সেন্সিটাইজেশন টু দ্য মায়োকার্ডিয়াম অনলি হ্যালোথেন। তো আপনি যদি পরীক্ষার আগে পুরো চ্যাপ্টারটাকে আপনি গোছায় আনতে চান, ধরেন 4টার মধ্যে 3টা কোশ্চেন পড়তে চান, একটা হচ্ছে টেবিল 2.1 এবং টেবিল 2.2 পড়ে যাবেন, তাহলে আপনি ইনশাল্লাহ আপনার মোটামুটি এখান থেকে 4টার মধ্যে 3টা কোশ্চেন পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা এনফ্লুরেনে চলে যাই, এনফ্লুরেনটাতে হচ্ছে ইউজুয়ালি দেখা যায় এখন কোশ্চেন ওইরকম আসে না, তারপর আপনি একটু দেখিয়ে নিন আর কি। তারপরে হচ্ছে ইথার, এরপরের পেজে আছে যেমন হচ্ছে ইথারটা আগে খুব কমনলি ইউজ হতো, কিন্তু এখন হচ্ছে ইথারটা বন্ধ হয়ে গেছে এর কিছু সাইড ইফেক্টের জন্য আর কি। এটা হচ্ছে ফ্লেমেবল, দেখেন একদম ফার্স্ট কথাই বলে দিছে, বিকজ অফ ইটস ফ্লেমেবিলিটি। তো আমরা এর বয়লিং পয়েন্টটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক হচ্ছে বয়লিং পয়েন্ট 35 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা ইনফরমেশান আপনি একটু জেনে নেন। তারপর হচ্ছে একদম প্রথম লাইনটা আপনি বিকজ অফ ইটস ফ্ল্যামেবিলিটি, এটা আমরা বন্ধ করে দিছি। আর অন্যান্য আমরা কিন্তু একটু আগে যখন অন্যান্য সিস্টেম যখন পড়ছি তখন এখানেও দেখেন এগুলোর সাথে অনেক মিল আছে। কমন রেসপিরেটরি সিবিএস, তারপর হচ্ছে এলিমেন্টারি জিআইটি, মোটামুটি অনেকগুলো মিলই পাবেন। সো এটা বেশি একটা সমস্যা হবে না। আচ্ছা, তারপর যদি আমরা চলে যাই অ্যানেস্থেটিক গ্যাসেস, এখানে হচ্ছে যে আমরা যদি নাইট্রাস অক্সাইডে চলে যাই, নাইট্রাস অক্সাইড দেখেন নাইট্রাস অক্সাইড ইজ প্রিপেয়ার্ড কমার্শিয়ালি বাই হিটিং অ্যামোনিয়াম নাইট্রেট টু এ টেম্পারেচার এটা, এই স্টেমটা মোটামুটি অনেকবারই আসে যে এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড আমরা কীভাবে প্রিপেয়ার করি আর কি, যে হিটিং অফ অ্যামোনিয়াম নাইট্রেট অ্যাট 245 to 270 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে।
তারপরে হচ্ছে যে আফটার কুলিং অ্যামোনিয়া অ্যান্ড নাইট্রিক অ্যাসিড আর মানে এটা হচ্ছে যে কীভাবে নাইট্রাসটা আমরা তৈরি করতেছি সেটার ম্যানুফ্যাকচারের প্রসিডিওরটা বলে দিছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে স্টোরেজটা আপনাদেরকে জানতে হবে যে নাইট্রাস অক্সাইডটা আমরা কীভাবে মাপি। অন্যান্য গ্যাসের ক্ষেত্রে আমরা দেখা যায় যে উপরে একটা মিটার থাকে, সেটা দেখে আমরা মেজার করতে পারি যে ভিতরে কতটুকু গ্যাস আছে, কিন্তু নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে থাকে না, কারণ এখানে ফিলিং রেশিও হিসাবে এখানে হচ্ছে যে ধরেন লিকুইড হিসাবে থাকে, তো সো আমরা হচ্ছে যে এখানে মাপা যায় না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে নাইট্রাস অক্সাইডের এই লিকুইডটার ওয়েট মেপেই তারপর আমরা এখানে ধরে নিতে পারি যে এখানে নাইট্রাস কতটুকু আছে। এটাই হচ্ছে বাই, দেখেন এখানে লেখা আছে, এখানে কোনো এক জায়গায় লেখা আছে ইট ইজ মেজার্ড বাই ওয়েটিং লেখা আছে, এখানে লেখা আছে দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে আচ্ছা, নাইট্রাস অক্সাইড ইজ স্টোরড ইন কম্প্রেসড ফর্ম অফ লিকুইড ইন সিলিন্ডার্স অ্যাট এ প্রেশার অফ 44 বার অ্যান্ড ইন দ্য ইউকে দ্য সিলিন্ডার্স আর, মানে কালারটা একটু আপনাকে জানতে হবে, যেটা আমি ফিজিক্সে আপনাদের সাথে কথা বলেছিলাম যে আমাদের কালার কোডগুলো একটু অবশ্যই জানতে হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিসটা একটু দেখেন। ইজ এ সুইট smelling non-irritant colorless gas with a molecular weight 44 bar, boiling point -88 degree, critical temperature 36.5 and critical pressure 72 bar। আচ্ছা, তারপরে হচ্ছে ফার্মাকোলজিতে দেখেন এর ম্যাক হচ্ছে 105%। তারপর ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট হচ্ছে অনেক কম 0.47। দেখবেন যে এই জন্যই খুব দ্রুত মানে তার হচ্ছে ব্লাড গ্যাস মানে পার্শিয়াল প্রেশারটা খুব দ্রুত রেজ করে, খুব দ্রুত কাজ করে, বা হচ্ছে যে খুব দ্রুত রিকভার হয়। আচ্ছা, নাইট্রাস অক্সাইড ডাজ নট আন্ডারগো মেটাবলিজম ইন দ্য বডি অ্যান্ড এক্সক্রিটেড আনচেঞ্জড। আচ্ছা, তারপরে আমরা চলে যাই, এটা কাজ করে হচ্ছে যে নাইট্রাস অক্সাইড কাজ করে হচ্ছে NMDA রিসেপ্টরের মাধ্যমে, এটাই বলছে। আচ্ছা, ইট ইজ ইউজড ইন অবস্ট্রাকটিভ, আমরা হচ্ছে যে অ্যান্টোনক্সেতে পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টের জন্য, এটা আমাদের দেশে খুব কমনলি ইউজ হয় না, বাইরের দেশে খুব এটা খুব পপুলার, যে অ্যান্টোনক্স নাম। এটাতে হচ্ছে যে আপনার সিলিন্ডারটার মধ্যে 50% অক্সিজেন থাকবে এবং 50% নাইট্রাস থাকবে, তো দিলে হচ্ছে পোস্ট অপারেটিভ যে লেবার রুমের পেইন ম্যানেজমেন্টের জন্য এটা খুব কমন ইউজ হয়। এখন আমাদের দেশে আস্তে আস্তে ম্যানুফ্যাকচার হওয়া শুরু হচ্ছে, তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আশা করি এটা আমরা পেয়ে যাবো আর কি। আচ্ছা, কনসেন্ট্রেশন ইফেক্ট, তারপর হচ্ছে সেকেন্ড গ্যাস ইফেক্ট। সেকেন্ড গ্যাস ইফেক্টটা যদি আমি বলি, দেখেন কনসেন্ট্রেশন ইফেক্টটা আপনার জানা লাগবে না, আপনি শুধু একটু সেকেন্ড গ্যাস ইফেক্টটা একটু জানেন। আচ্ছা, এটা আমি একটু পরে, সেকেন্ড গ্যাস ইফেক্টটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, সিস্টেমিক ইফেক্টসগুলো আপনি দেখেন। সিস্টেম ইফেক্টস রেসপিরেটরি সিস্টেমে হচ্ছে যে ডিক্রিজেস টাইডাল ভলিউম অ্যান্ড ইনক্রিজ রেসপিরেটরি রেট অ্যান্ড হ্যান্স মেনটেন মিনিট ভেন্টিলেশন। তারপর হচ্ছে যে কার্ডিওভাস্কুলার হচ্ছে ডিরেক্ট মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, বাট ইন দ্য নর্মাল ইন্ডিভিজুয়াল দিস ইফেক্টস ইজ অ্যান্টাগোনাইজড বাই ইনডিরেক্টলি আপনি মনে রাখেন যে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে আর কি। আচ্ছা, তারপরে যদি আমরা চলে যাই, পুয়ার মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ নাইট্রাস অক্সাইড মে কজ রিডাকশন ইন কার্ডিয়াক আউটপুট, মানে কার্ডিয়াক আউটপুট কমাবে অ্যান্ড আর্টেরিয়াল প্রেশার কমাবে। ফর দিস রিজন নাইট্রাস অক্সাইড ইজ অ্যাভয়েডেড ইন সাম সেন্টার্স ডিউরিং অ্যানেস্থেসিয়া ফর কার্ডিয়াক সার্জারিতে। কার্ডিয়াক সার্জারিতে এই জন্য অনেক সময় আমরা এটা অ্যাভয়েড করে আর কি। আচ্ছা, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইজ ইনক্রিজ ডিউ টু কনস্ট্রিকশন অফ দ্য পালমোনারি ভাস্কুলার স্মুথ মাসল অ্যান্ড দিস মে লিড টু ইনক্রিজ রাইট অ্যাট্রিয়াল প্রেশার। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে যে সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়াবে, সেরেব্রাল মেটাবলিজম বাড়াবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়াবে। তারপর নিউরোমাস্কুলার জাংশনের ক্ষেত্রে হচ্ছে ডাজ নট অ্যাপিয়ার টু পটেনশিয়েট, মানে হচ্ছে যে আমাদের নন ডিপোলারাইজিং যে মাসল রিল্যাক্সেন্ট তার ফাংশনটাকে সে পটেনশিয়েট করবে না, এটাই বলছে। আচ্ছা, সাইড ইফেক্টস অফ নাইট্রাস অক্সাইড, সে হচ্ছে যে আমাদের বডির কিছু পোস্ট অপারেটিভ সাইড ইফেক্টসের ক্ষেত্রে হচ্ছে যে পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিং, কিছু কিছু ক্ষেত্রে যে সে গিয়ে দেখা যায় আমাদের পটেনশিয়াল স্পেসগুলোতে বসে মানে ডিপোজিট হয়, পটেনশিয়াল স্পেস ডিপোজিট হলে আমাদের ওইসব সেন্টারগুলোকে সে স্টিমুলেট করে। এই জন্য দেখবেন যে আমাদের হচ্ছে যে ইএনটি সার্জারি বা হচ্ছে যে গ্যাস্ট্রিন জিআইটির কোনো কেসের ক্ষেত্রে নাইট্রাস অক্সাইডটাকে আমরা হচ্ছে যে কশাসলি মানে ব্যবহার করি, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে আমাদের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে, তখনই হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিং হয়। আচ্ছা, ডিফিউশন হাইপোক্সিয়া, যেটা হচ্ছে সেকেন্ড গ্যাস ইফেক্ট আমি বলতে চাচ্ছিলাম। ডিফিউশন হাইপোক্সিয়া হয় কি, আপনি ধরেন এটা যদি আপনার অ্যালভিওলাই হয়, এখানে তো আপনি ধরেন
এখানে আপনার অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন সময় আছে। তো আপনি যখন নাইট্রাস অক্সাইড দিলেন তখন হচ্ছে যে এগুলা, কারণ নাইট্রাস অক্সাইড হচ্ছে 50 টাইমস ডিফিউজেবল দ্যাট হচ্ছে যে অক্সিজেন। তো আপনি যখন নাইট্রাস অক্সাইড দিবেন, এখানে অক্সিজেন অন্যান্য যে গ্যাস আছে তারা কি করে আস্তে আস্তে কম্প্রেস হয়ে যাবে। কম্প্রেস হয়ে এখানে এটা যদি আমাদের, এটা তো ধরলাম আমরা একটা অ্যালভিওলাই, আর এটা হচ্ছে ব্লাড ভেসেল। এখান দিয়ে ডিফিউশনের মাধ্যমে এখানে হচ্ছে নাইট্রাস অক্সাইড আসলো। আচ্ছা, আপনি যখন ওটি শেষ করলেন, ওটি শেষ করে যখন রিভার্স করবেন, সেম ওয়েতেই তো হচ্ছে যে আপনি যখন একটা পেশেন্টের টিউব খুলে দিলেন, মানে হচ্ছে এক্সটিউবেট করবেন, এখানে তো আপনার অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আরও ব্লাবলা, আরও হচ্ছে যে আমাদের কিছু গ্যাস আছে, কারণ আপনি এখন টিউব খোলা, এদিক দিয়ে এগুলো আসলো। এখন আপনি যখন এক্সটিউবেট করলেন, আপনার ব্লাড থেকে এই ব্লাডের মধ্যে নাইট্রাস অক্সাইড গেছে না, এগুলো আসবে রিভার্স করলে একটা সময় এই কনসেন্ট্রেশন তো এখানে বেশি, তো সে হচ্ছে সিম্পল ডিফিউশনের মাধ্যমে তো এখানে যাবে। এখানে যাওয়ার পর সে কী করবে, এই নাইট্রাস এগুলোকে একদিকে চেপে দিবে, দিয়ে প্রায় 80% জায়গা হচ্ছে যে সে দখল করবে। এটা তো আমাদের এক্সপিরেশনের সময় সে আস্তে আস্তে বেরোবে, বাট কিন্তু একটা সময় সে হচ্ছে যে আমার এই এখানে হচ্ছে যে এগুলোকে কম্প্রেস করে এখানে পুরোটাতেই তখন নাইট্রাস থাকবে। নাইট্রাস থাকলে তখন এখানে আমার অক্সিজেনের পরিমাণ কমে যাবে, নাইট্রোজেনের পরিমাণ কমে যাবে। এই অক্সিজেনের পরিমাণ কমে গেলেই তো হচ্ছে তখন হাইপোক্সিয়া হবে। এই জন্যই দেখা যায় যে আমরা এক্সটিউবেট করার পরেই ইউজুয়ালি হচ্ছে যে পেশেন্টকে আমরা অক্সিজেন দিতে হয়, যেটা আমরা এখানে বলছি যে ডিফিউশন হাইপোক্সিয়া। আচ্ছা, এখানে দেখেন পরের এই প্যারাতে চলে আসেন, ইফেক্টস অন ব্লাড অ্যান্ড দ্য নার্ভাস সিস্টেম। Nitrous oxide inhibits the enzyme methionine synthase, which results in interference with DNA synthesis in both leukocytes and erythrocytes. It oxidizes the cobalt atom in vitamin B12 and interferes with folic acid মেটাবলিজম। তো আপনি মানে এত কমপ্লিকেটেড করার দরকার নেই, ধরে নেন যে ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়। তারপর হচ্ছে পরের পেজে যদি আমি চলে যাই, দেখেন এখানে অ্যাগ্রানুলোসাইটোসিস, বোন ম্যারো অ্যাপ্লেশিয়া, তারপর হচ্ছে রেজাল্টস ইন ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে মাইলোনিউরোপ্যাথি, তারপর হচ্ছে সাবিকট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড হ্যাভ বিন রিপোর্টেড সাম ডেন্টিস্ট অ্যান্ড অলসো ইন ইন্ডিভিজুয়াল অ্যাডিক্টেড টু ইনহেলেশন টু নাইট্রাস অক্সাইড। আপনি হচ্ছে এই কমপ্লিকেশানগুলো ব্লাডে হতে পারে, এটা অবশ্যই একদম মুখস্থ করে ফেলবেন। তারপর টেরাটোজেনিক ইফেক্ট, এটা হচ্ছে যে দেখা যায় যে ফার্স্ট ট্রাইমেস্টার আমাদের টেরাটোজেনিসিটি করতে পারে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন করে, এটা এখানে বলছে। আচ্ছা, আদার গ্যাসেস ইউজড ডিউরিং অ্যানেস্থেশিয়া, সেক্ষেত্রে হচ্ছে আমরা অক্সিজেনটা খুব কমন লাগবে, কারণ দেখেন আমাদের দেশে এখন কোভিড সিচুয়েশনে খুব এটা হচ্ছে যে স্বর্ণচ্ছ যদি দামি কিছু বলা হয়, সেটা হচ্ছে যে এখন হচ্ছে অক্সিজেন। তো এটার অক্সিজেনটা একটু আপনি জেনে নেবেন যে অক্সিজেন ইজ ম্যানুফ্যাকচার্ড কমার্শিয়ালি বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ লিকুইড এয়ার, মানে আপনি হচ্ছে যে এই লিকুইড এয়ারটাকে ফার্স্টে ডিস্টিলেশন করবেন, ডিস্টিলেশন করে হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে এই আমরা অক্সিজেনটাকে আমরা আলাদা করব আর কি, এটাই। তারপরে এর বয়েলিং পয়েন্ট, তারপরে হচ্ছে যে বয়েলিং পয়েন্ট দেখেন এখানে বলা আছে -183 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে 195। তারপরে হচ্ছে দেখেন অক্সিজেন ইজ সিলিন্ডার সাপ্লাইড ইন সিলিন্ডার অ্যাট এ প্রেশার অফ 137 বার। তারপরে কালারের কথা বলা আছে, এর বডি হচ্ছে ব্ল্যাক আর শোল্ডার থাকে হচ্ছে যে হোয়াইট কালারের। মেনি সেন্ট্রাল লাইনের কথা বলছে, এখানে কোন জায়গায় কত প্রেশার সেটা এখানে বলছে। তারপর হচ্ছে অক্সিজেন ইজ টেস্টলেস, তারপর হচ্ছে এই যে এখানে দেখেন অক্সিজেন ইজ টেস্টলেস, কালারলেস উইথ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1.105 and molecular weight is 32. At atmospheric pressure it liquefies 183 but at 50 ATP, মানে এটা হচ্ছে বয়লিং টেম্পারেচার হচ্ছে এটা বলছে। তারপরে হচ্ছে এখানে ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল টেম্পারেচার দেখেন -119 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 50 বার হচ্ছে যে 58 বার হচ্ছে যে তার ক্রিটিক্যাল প্রেশার। তারপর অক্সিজেন কনসেন্ট্রেটর, এটা খুব দেখবেন যে এখন অনেক খুব ইনভেরিয়েবলি ইউজ হয় এই আমাদের কোভিড সিচুয়েশনে। এটা হচ্ছে যে কীভাবে তৈরি হয়, অক্সিজেন কনসেন্ট্রেশন প্রডিউস অক্সিজেন ফ্রম অ্যাম্বিয়েন্ট এয়ার বাই অ্যাবজর্পশন অফ নাইট্রোজেন onto some type of aluminum silicates or এটা একটু ব্র্যাকেটে লিখে দেন জিওলাইট। এটাই হচ্ছে যে দেখেন এখানে বলা আছে যে এইটা কনসেন্ট্রেটরটা কীভাবে আমরা রেডি করতে পারি, বানাতে পারি আর কি, অবজর্পশন অফ নাইট্রোজেন। তারপরে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন, এটা একটু মাস্ট আপনার জানতেই হবে, মেইনলি হচ্ছে আমাদেরকে জানতে হবে অক্সিজেন টক্সিসিটিটা।
অক্সিজেন টক্সিসিটি থেকে মোটামুটি প্রতি বছরই কোনো না কোনো সেশনে কোশ্চেন আসেই, সেটা আপনার ফিজিওলজিতে আসুক বা ফার্মাকোলজি থেকে আসুক। আপনি এটা হচ্ছে সিস্টেম ওয়াইজ ভাগ করে নেবেন যে রেসপিরেটরি সিস্টেমে কী হয়, যেমন হচ্ছে ইরিটেশন হবে, তারপর নেজাল কনজেশন হবে, তারপর হচ্ছে সোর থ্রোট হবে, কাফিং হবে, তারপর হচ্ছে যে লাংসে হচ্ছে যে আপনার আমাদের টাইপ 2 নিউমোসাইটগুলোকে সে ড্যামেজ করবে, তারপরে হচ্ছে পালমোনারি ইডিমা, অ্যাটেলেক্টেসিস হতে পারে। ব্রেনে হচ্ছে যে মাসল টুইচিং, কনভালশন, তারপর হচ্ছে কোমা, ডিজিনেস হতে পারে। আর আই হচ্ছে রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া অ্যান্ড হচ্ছে কমপ্লিট ব্লাইন্ডনেস হতে পারে। আর এখানে তো আমরা হচ্ছে যে এই কমপ্লিকেশনগুলো অ্যাডভার্স ইফেক্টসগুলো পড়ে নিব, ফায়ার, কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন, তারপর হচ্ছে অ্যাবজর্পশন অ্যাটেলেক্টেসিস, এগুলো একটু দেখে নিব আমরা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যদি চলে যাই হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডে, এই যে এই প্যারাতে কার্বন ডাইঅক্সাইডে চলে যাই। কার্বন ডাইঅক্সাইড ইজ এ কালারলেস গ্যাস উইথ এ পাঞ্জেন্ট অডর, ইট হ্যাজ এ মলিকুলার ওয়েট 44 বার। তারপর হচ্ছে যে ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা একটু ভুল আছে, -31 না, এটা শুধু 31 হবে। ক্রিটিক্যাল প্রেশার 73 বার, আর বয়েলিং পয়েন্ট হচ্ছে -78.5 ডিগ্রি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি কিভাবে আমরা তৈরি করতে পারি, এখানে দেখেন 4টা অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ ফার্মেন্টেশন ইন ব্রিং অফ বিয়ার, তারপর হচ্ছে বাই প্রোডাক্ট অফ মানে বিয়ার থেকে আমরা তৈরি করতে পারি অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ দ্য ম্যানুফ্যাকচার অফ হাইড্রোজেন আয়ন বাই হিটিং ম্যাগনেশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট ইন দ্য প্রেজেন্স অফ দেয়ার অক্সাইডস অ্যাজ এ কম্বাস্টেশন গ্যাস ফ্রম বার্নিং ফুয়েল, এটা। আচ্ছা, তারপরের পেজে যদি আমরা চলে যাই, দেখেন এখানে হচ্ছে যে হাইপারক্যাপনিয়ার যে ইফেক্টগুলো বলা আছে, এটা একটু মাস্ট জানতেই হবে। এটা আপনি জানলে হচ্ছে ক্লিনিক্যালি অনেক মানে অ্যাডভান্টেজ পাবেন। সো আমাদের এগুলো জেনে নেবেন। তারপর হচ্ছে মেডিকেল এয়ারগুলো আচ্ছা আমরা কখন ইউজ করি, সেটা হচ্ছে বলছে মেডিকেল এয়ার ইজ অবটেইনড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার নিয়ার টু দ্য সাইট অফ কম্প্রেশন। আপনি এই প্যারা হচ্ছে একটু যদি লাস্ট প্যারাতে চলে যান, এয়ার ফর মেডিকেল পারপোজেস ইজ সাপ্লাইড ইন সিলিন্ডার্স গ্রে বডি অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শোল্ডার ইন দ্য ইউকে অ্যাজ এ পাইপ সিস্টেম। দ্য প্রেশার অফ 4 বার ইজ অ্যাভেলেবল ফর অ্যাটাচমেন্ট, মানে এর প্রেশারটা হচ্ছে 4 বার, কিন্তু যেটা হচ্ছে অ্যাটাচ টু দ্য অ্যানেস্থেটিক মেশিন। মেডিকেল এয়ারে আমাদের যেই মেডিকেল এয়ার দেখবেন অক্সিজেন নাইট্রাসের মাঝখানে দেখবেন মেডিকেল এয়ার থাকে, বা হচ্ছে যে যখন সেন্ট্রাল লাইন থাকে ওইখানে দেখবেন যে মেডিকেল এয়ার থাকে, সেটা 4 বার। আর হচ্ছে যে যখন 7 বার ইউজ করা হয় অর্থোপেডিক ড্রিল মেশিনে, সেটা হচ্ছে 7 বার। এই কথাটা এখানে বলছে। আচ্ছা, ইউজেস অফ মেডিকেল এয়ার, এটা তো দেখেন এখানে খুব সুন্দর করে বলা আছে, অ্যাডভান্টেজ অফ এয়ার। আচ্ছা, তারপর হচ্ছে জ্যানন থেকে একবার একটা কোশ্চেন এসেছিল যে জ্যাননের ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট কত ছিল, সেটা হচ্ছে যে 0.12, মানে বলছে যে ফলোইং হুইচ ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট ইজ লিস্ট, মানে সবচেয়ে কম কার। তো এটা আসলে ওই আমাদের চার্টে নাই, তো এই জন্য হচ্ছে অনেকে একটু মিস করে যায়। তো এটা একটু দেখে নেবেন যে এখানে দেখেন এই যে 0.14 to 2%, আর এর ম্যাক হচ্ছে 70%, এখানেই আছে। আচ্ছা, তারপরে হিলিয়ামটা একটু পড়ে দিন, হিলিয়াম থেকে মাঝে মাঝে স্টেম দিয়ে দেয় আর কি। তো এই ছিল আমাদের মোটামুটি ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস নিয়ে কথা। তারপর হচ্ছে আমাদের এই লেকচারের তারপর হচ্ছে আমরা ইনশাল্লাহ মাসল রিল্যাক্সেন্ট নিয়ে আমরা ডিসকাশন করব।